নমস্কার। চ্যানেল দিন রাতের পক্ষ থেকে কাছের এবং দূরের সমস্ত দর্শক মণ্ডলীকে শুভ সন্ধ্যা জানাই। আমার বিশ্বাস আপনারা সবাই সুস্থ আছেন। এই মুহূর্তে দেশের সবচেয়ে বড় সমস্যা করোনার সমস্যা। মার্চ মাস থেকে এই লড়াই আপনারা করছেন। আমরা সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই বিপজ্জনক ভাইরাসের সঙ্গে লড়াই করে চলেছি। পরিস্থিতি কোথায়, কি অবস্থায় আছি, রাজ্যের পরিস্থিতি কি, সব নিয়েই আজকের আলোচনা। থাকবেন রাজ্যের প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী এবং সিপিআইএম দলের কেন্দ্রীয় কমিটির সদস্য শ্রী বাদল চৌধুরী মহোদয় আমার ডান দিকে বসেছেন, আপনাদের অত্যন্ত পরিচিত। তার কাছ থেকেই সব কিছু শুনব। তবে আমাদের এই অনুষ্ঠান শুরু করার আগে আজকে একটা কথা না বলে পারছি না। দেশের ত্রয়োদশ রাষ্ট্রপতি শ্রী প্রণব মুখোপাধ্যায় গতকাল প্রয়াত হয়েছেন। আজকে তার পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হয়েছে। আমরা চ্যানেল দিন রাতের পক্ষ থেকে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। আমরা নিজেরাও শোকাহত। এবং আজকে বাদলদাকে যখন পেয়েছি, অর্থ দপ্তর সামলেছেন, অন্যান্য দপ্তরের পরিপ্রেক্ষিতে প্রণব মুখোপাধ্যায় যখন কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন, খুব কাছ থেকে উনি দেখেছেন। আমরা অনুষ্ঠান শুরুতেই বাদলদার কাছ থেকে দু এক কথা শুনবো, তারপরে মূল বিষয়ে যাচ্ছি। বাদলদা, প্রণব মুখার্জির সবাইকে নমস্কার। আমি আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। তিনি যখন অর্থ দপ্তরের মন্ত্রী ছিলেন বা প্রতিরক্ষা দপ্তরের মন্ত্রী ছিলেন, সে সময়ে সাউথ ব্লকে ওনার সঙ্গে অনেকবারই সুযোগ হয়েছে দেখা করার জন্য। অর্থ দপ্তরের বিষয়তেও থাকতে পারে রাজ্য এবং কেন্দ্রের যে বিষয়গুলি বিতর্কিত বিষয়, বা রাজ্যে তার পাওনা আরও একটু অতিরিক্ত পাওনা, কি করেছেন না করেছেন সেটা আমি বলতে চাই না, কিন্তু মানে গভীর আগ্রহ নিয়ে অন্তত ত্রিপুরা আমরা কোন অবস্থার মধ্যে আছি ওনার কাছে এটা খুব ভালোভাবে জানা ছিল। তিনি মন দিয়ে শুনেছেন, চেষ্টা করেছেন তার কিছু না কিছু করতে। প্রতিরক্ষা দপ্তর যখন সামলাতেন, সে সময় শেষের দিকটায় ওনাকে রাষ্ট্রপতি করার ব্যাপার নিয়ে কথাবার্তা পত্রপত্রিকা চলছিল। তো সেদিনও গিয়েছি ওনার কাছে। তো এবং দু একটা গুরুত্বপূর্ণ বিষয়ে যেগুলি প্রতিরক্ষা দপ্তরের কাজ, সে বিষয়ে ওনার সঙ্গে কথা বলেছি। তো সে বিষয়ে আজকে আমি আলোচনা করতে চাই না, কিন্তু বিভিন্ন সময় এই সমস্ত আলোচনা, রাষ্ট্রপতি পদেই যখন প্রার্থী হলেন তখন তো ত্রিপুরায় এলেন, কিন্তু যেদিন ওনার দপ্তরে প্রতিরক্ষা দপ্তরে সাক্ষাৎ করতে গিয়েছিলাম, সেদিন জিজ্ঞাসা করেছিলাম শেষবারের মতন, তখনও তিনি চূড়ান্ত প্রার্থী হননি, তখনও সিদ্ধান্ত হয়নি। তো আমি বলছিলাম, আপনি থাকবেন তো, আপনার দল করবে তো? আমরা কিন্তু বামপন্থীরা আপনাকে সমর্থন করেছি আগামী। আমরা চাই যে আপনি এই সময় এই দায়িত্বটা নিন। একটু হাসলেন। এরকম অনেক মানে আমি বলবো আনন্দ, মানে সেই স্মৃতি বহুল ঘটনা প্রণব মুখার্জির সঙ্গে, বিশেষ করে আমাদের রাজ্যে, আমরা রাজ্যে যারা বিভিন্ন সময় কাজ করেছি, সেই সময় বেশিরভাগ সময়টাই তিনি কেন্দ্রের মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। অনেক বিষয়ে আলোচনা হয়েছে। আজকে সেই লোকটা আমাদের মধ্যে নাই, এটা তো ভাবাই যায় না, কিন্তু নিয়তির যাই আছে তাই হয়েছে। আমাদের প্রত্যেককেই এই রাস্তায় যেতে হবে সেই সমস্ত দিক থেকে। তো আমি আমার পক্ষ থেকে আবারও ওনাকে আমার শ্রদ্ধা জানাচ্ছি। সংক্ষিপ্তভাবে বাদলদা তার
স্মৃতির প্রতি শ্রদ্ধা জানালেন এবং পরিবারের প্রতিও সমবেদনা জানালেন। আমরা মূল বিষয়েতে চলে যাচ্ছি। আমি মূল বিষয়ে যাওয়ার আগে একটা কথাই বলতে চাই, এই যে দিনরাত চ্যানেল যে অবস্থার মধ্যে সে দাঁড়িয়ে আছে, আর্থিক অনটন, অন্যান্য অসুবিধা, যারা এখানে কাজ করেন, আমি বলবো প্রায় একটা ত্যাগ মানে স্বীকার করে তারা করছেন। তারা রাজ্যটাকে ভালোবাসেন, দেশপ্রেমে উদ্বুদ্ধ। এই শান্তনু যখন এরকমভাবে নৃশংসভাবে খুন হলো, আর সেদিনও ত্রিপুরাবাসীর যে আবেগ, এই তার শুদ্ধ পরিসরের মধ্যেও এটা অহনীয় ছিল। তার জায়গায় যে জায়গাটা পূরণ করছিল সে অভিজিৎ রাহা, আগে এসেছি এখানে, তখনও তাকে দেখেছি বা বিভিন্ন প্রোগ্রামও তাকে দেখেছি। একটা প্রমিজিং ছেলে ছিল। সে যদি আরও আমাদের মধ্যে থাকতে পারত তাহলে কিন্তু এই জগতে সে যথেষ্ট মানে তার দেওয়ার ছিল, দিতে পারত এই সব মিলে টিলে। তো আজকে যখন আসলাম এখানে, এখন তাদের দুজনের কথাই যেখানে মনে হয় কোনো চ্যানেলে এত কম পয়সা কেউ কোনো কাজ করে না। এখানে এরা যারা আছেন তারা একটা সংঘবদ্ধ ইউনিট, হ্যাঁ, মানুষের প্রতি ভালোবাসা ওটাকে রেখেই এবং ত্রিপুরার মতন রাজ্যে এটাকে দেশের মানুষের সামনে তুলে নেওয়ার জন্য এবং একটা সত্য জিনিস যাতে মানুষ পায় তার জন্য যে লড়াই করছে এই দিনরাত চ্যানেল, আমি তো বলবো এক বিশাল সংগ্রামে তারা আছেন। মানুষ যেটা চায়, আজকে যা চলছে দেশে আমাদের মানে ইয়েতে, মানুষ তো তার মুখ বন্ধ হয়ে যাচ্ছে, দম বন্ধ হয়ে যাচ্ছে, তার থেকে মুক্তি চাচ্ছে। সবচেয়ে ঘৃণ্য যে জিনিস সাম্প্রদায়িকতা, এটা দারুণভাবে মাথাচাড়া দিচ্ছে। এবং সবচেয়ে দুর্ভাগ্যজনক, দিল্লিতে যারা মূল ক্ষমতায় আছেন তাদের আইন কানুন কথাবার্তা সব কিছু এটাকে সবচেয়ে বেশি সামনে নিয়ে আসছে। এটাই আজকে আমাদের সবাইয়ের কাছে, দেশপ্রেমিক মানুষের কাছে যারা চিন্তা ভাবনা করেন, অনেকে তো এর মধ্যেই এটা শিকার হয়েছেন। গরিশ লঙ্কস থেকে আরম্ভ করে অনেকে তো আমরা জানি সেই সমস্ত দিক থেকে। তো এই অবস্থার মধ্যে তারপরেও তারা ত্রিপুরার এই যে আদাপিসি একটা সন্ত্রাসের মধ্যে এই দিনরাত তার এই সমস্ত অসুবিধার মধ্যেও মানুষের কথাটাকে তুলে ধরার জন্য তারা যে কাজ করছে, আমি প্রথমেই তাদের ধন্যবাদ অভিনন্দন জানাবো সব দিক থেকে। দিনরাত চ্যানেল সম্পর্কে বাদল চৌধুরীর মূল্যায়ন আমরা কৃতজ্ঞতা জানাই। নিশ্চয়ই অভিজিৎ রাহা, শান্তনু ভৌমিক, আর কয়েকদিন পরেই তার সেই মৃত্যুদিনটি আসবে 20 তারিখ। আমরা তাদের স্মৃতির প্রতি অত শ্রদ্ধা জানাই। তাদের অভাব আমরা প্রতি মুহূর্তে অনুভব করি, আজও এখানে বসেই। বদলনা মূল বিষয়টাতে চলে যাই, যে এই যে কোভিড-19 এই মুহূর্তে প্রায় 113 জন ত্রিপুরা রাজ্যে মারা গিয়েছে, 12,153, প্রায় শুনে এলাম 12,177 মতো আক্রান্ত হয়ে গিয়েছে। সমস্ত বিষয়টা আমরা তো রাজ্য সরকারের বা কেন্দ্রীয় সরকারের বা ভারত সরকারের বিরোধিতা করার জন্য বসি না বা আলোচনা করি না। এই পরিস্থিতিতে, এই উদ্বেগপূর্ণ এই পরিস্থিতিতে একজন অভিজ্ঞ প্রশাসনিক দক্ষ প্রশাসক হিসেবে আপনার প্রচুর নাম রয়েছে। এই অভিজ্ঞতার নিরিখে আপনি কিভাবে দেখছেন বিষয়টাকে, কি করা উচিত? প্রশ্ন হচ্ছে, বিষয়টা তো আজকে সমগ্র বিশ্বের এমন একটা বিষয় যার কোনো ভ্যাকসিন নেই, কোনো নির্দিষ্ট ওষুধ নেই। সবাই যার যার অভিজ্ঞতা সমৃদ্ধ, ডাক্তার, নার্সেস বা প্যারামেডিক্স, যারা সাফাই কর্মী, তারা সেই অভিজ্ঞতাকেই কাজে লাগিয়ে কাজ করছেন। এবং পৃথিবীর যারাই আক্রান্ত, অন্তত আমি বলবো অ্যাভারেজ গিয়ে 75 মানুষকে জীবন দান করছেন তারা। হ্যাঁ, এই এক কঠিন লড়াই।
সমগ্র বিশ্বের মানুষ করছে। আমাদের দেশে তো ভয়ানক পরিস্থিতি। এই যে পরিস্থিতির মধ্যে আজকের মানুষের যে অবস্থা, বিশেষ করে আমি বলবো রাজনৈতিক, অর্থনৈতিক এই সমস্ত কিছু দিক থেকে শ্রমজীবী মানুষ, তার সঙ্গী সাথী যারা আছে, কৃষক, বেকার যুবক বা অন্যান্য অংশের মানুষ, তারা কিভাবে আক্রান্ত হচ্ছেন। একদিকে এই করোনার মৃত্যু কখন কাকে গ্রাস করবে তার কোনো ঠিক নেই, তেমনি সরকারি গৃহীত নীতি এটাকে মোকাবিলা করার ক্ষেত্রে যেই পথ ধরে চলছেন, সেখানে তো আরও লক্ষ কোটি মানুষের মৃত্যুর রাস্তার পথেই তারা নিয়ে তাদের হাজির করছেন। হ্যাঁ, এই দুটো জিনিসকে একসঙ্গেই দেখতে হবে। করোনার জন্য মানে সারা দেশ আজকে রাস্তায় আছে। সরকারগুলি যা নীতি, কেন্দ্র রাজ্য যা নিচ্ছেন সিদ্ধান্ত, সেখানে সব মানুষ তাদের সহযোগিতার হাত বাড়িয়েছেন এবং তাদের সাধ্য অনুসারে তাদের পাশে দাঁড়িয়েছেন। আমি এটা বলবো না সরকারও কিছু করছে না, কিন্তু এটা করতে গিয়ে যা কিছু করার দরকার, আক্রান্ত মানুষ যারা, বিশেষ করে এই সব যে কল কারখানা থেকে আরম্ভ বন্ধ হয়ে গেল, সব অচল হচ্ছে পড়ছে, তাতে সবচেয়ে বেশি যারা আক্রান্ত হচ্ছে তাদের জন্য যে কর্মসূচি, তার তো অভাব আছে। আমি পরবর্তী সময়ে এই বিষয়তে দু চারটি কথা হয়তো আমি বলবো, কিন্তু আমি বলবো আমাদের রাজ্যে বিশেষ করে বা সারা দেশে এটা এই ডাক্তার, নার্সেস, মানে কর্মী, ফার্মাসিউটিক্যাল, প্যারামেডিক্যাল যারা আছেন, তার সঙ্গে অনেকে আরও মিলিয়ে তাদের সঙ্গে মিলিয়ে কাজ করছেন। আমি প্রথমে তাদের প্রতি মানে আমার ধন্যবাদ, কৃতজ্ঞতা, অভিনন্দন আমি তাদের জানাচ্ছি। হ্যাঁ, এক দারুণ সার্ভিস দিচ্ছেন। আমাদের রাজ্যে যদিও এই ধরনের কর্মীর এখনও পর্যন্ত সেরকম মৃত্যুর মুখে ঢলে পড়তে হয়নি, কিন্তু সারা দেশে তো ডাক্তার, নার্সেস, হ্যাঁ, এই সমস্ত সহকারী তাদের যারা আছেন, অনেকে এর মধ্যে মৃত্যুবরণ করতে হয়েছে। এই এক ভীষণ লড়াই, সংগ্রাম। আমি বলবো এটা দেশপ্রেমের ব্যাপার, মানুষকে ভালোবাসার প্রশ্ন। জীবনের সমস্ত ঝুঁকি নিয়ে এই আক্রান্ত মানুষগুলির পাশে সমগ্র দেশবাসী দাঁড়াচ্ছেন, লড়াই করছেন, এবং বিশেষ করে অস্ত্র ছাড়া সেই সমস্ত। আমি আগেও বলেছি, ডাক্তারবাবুরা, তাদের কাছে তো কোনো ভ্যাকসিন নেই, পৃথিবীতে এখন কোনো ভ্যাকসিন আসেনি। তাদের জীবনের যে অভিজ্ঞতা, এই সমস্ত এই ধরনের রোগ মোকাবিলা করতে গিয়ে সেই অভিজ্ঞতাকে কাজে লাগাচ্ছেন। দিন রাত 24 ঘন্টা কাজ করছেন, নিজেরা আক্রান্ত হয়ে যাচ্ছেন, কিন্তু কোথাও তারা পিছিয়ে যাচ্ছেন, এই কাজ থেকে পালিয়ে যাচ্ছেন, এরকম নজির কিন্তু আসেনি এখন পর্যন্ত। এটাই তো সবচেয়ে বেশি আজকে আমাদের গর্বের। এবং যারা এই পরিস্থিতিকে মোকাবিলা করার জন্য সামনের সারিতে দাঁড়িয়ে আজকে লড়াই করছেন, এর থেকে গর্বের আর কি হতে পারে? মানে সমস্ত থেকে আমরা সবাই তাদের সঙ্গে আছি, হ্যাঁ, আমরা থাকবো তাদের সঙ্গে। তো আমি প্রথমত বলবো, এই করোনার সম্পর্কিত বিষয়ে বিশেষ করে এই রাজ্যের কথা, সেখানে আমরা বলবো যে সিদ্ধান্ত নিতে কোনো কোনো ক্ষেত্রে আরও যত দ্রুততার সঙ্গে নিলে ভালো হতো। হ্যাঁ, বা মৃত্যু যা ঘটেছে প্রায় 113 জনের মতন, আর এতজন আক্রান্ত, সেটা ঠেকানো যেত কিনা সেটা আলাদা কথা, কিন্তু ম্যানেজমেন্টের দিক থেকে সরকারের সমস্ত রকমের প্রচেষ্টা নিয়ে ঝাঁপিয়ে পড়ার যে উদ্যোগটা, সেটা অভাব ছিল। এটা মানুষের কিন্তু নজরে এসেছে, মানে সব দিক থেকে। যে সময় যে সিদ্ধান্তটা নিলে পরে হয়তো আমরা আরও সফলজনক লড়াই চালিয়ে যেতে পারতাম। মৃত্যু ঠেকাতে পারবো কিনা এটা আলাদা কথা, হ্যাঁ,
কিন্তু মানুষের মনে সাহস সঞ্চয় করা যায়। এই ব্যাপারে একটা জিনিস আপনার কি মনে হচ্ছে না যে এই মানে আমাদের এই রাজ্যের পরিস্থিতি, ডাক্তারদের প্রতি কৃতজ্ঞতা সবই জানালেন, কিন্তু সংখ্যাতত্ত্বের দিক থেকে ত্রিপুরা রাজ্যে এই ডাক্তাররা বা এই সেবাকর্মীদের সংখ্যা কিছুটা কম রয়েছে? এটা তো অবশ্যই। আমরা কদিন আগে বাম পরিষদীয় দলের থেকে মুখ্যমন্ত্রীর কাছে গিয়েছিলাম এইসব বিষয়ে খোলামেলা আলোচনা হয়ে গেছে। এবং হ্যাঁ, এই যে ডাক্তার, নার্সেস বা প্যারামেডিক্স, এই যে কর্মীর অভাব, ভীষণ অভাব চলছে। এই পরিস্থিতি মোকাবিলা করার জন্য যা ডাক্তার থাকা দরকার বা আরও নার্সেস, আরও প্যারামেডিক্স কর্মীর দরকার, এটা যথেষ্ট অভাব আছে। আমরা জানতে চেয়েছিলাম, গত 2 বছরে আমরা 2টো মেডিকেল কলেজে এই যারা ডাক্তার হয়ে বেরোলো তাদের তো কোনো কাজ পাইনি। আমরা তো সরকারে ছিলাম, আমাদেরও তো একটা নীতি ছিল। হ্যাঁ, এই যখন পাস করে বেরোচ্ছে MBBS, আমরা সিনিয়র যারা ডাক্তার আছেন তাদের 3 জনকে দিয়ে হয়তো একটা কমিটি গঠন করে দিয়েছে, দরখাস্ত করেছে। সেই দরখাস্তের ভিত্তিতে আমরা তাদের সঙ্গে সঙ্গে কাজে নিয়োগ করেছি। হ্যাঁ, তারপরে তাদের তো ঠিক অফিসার্স TPC অনুমোদন লাগবে, সেটা আস্তে ধীরে করানো যাবে, এটা কোনো সমস্যার ব্যাপার না। তেমনি নার্সেস যাই ছিল সবগুলি তো সঙ্গে সঙ্গে কে কোন কি মত এটা তো আমরা দেখিনি, কারণ হেলথ ডিপার্টমেন্ট চলে না, এটা হচ্ছে ম্যান ওরিয়েন্টেড। মানুষ ছাড়া স্বাস্থ্য দপ্তর চলতে পারে না, তার সেবার কাজ চলতে পারে না। এই তো ডাক্তার, নার্সেস বা প্যারামেডিক্স, অন্যান্য যারা আছে সাফাই কর্মী থেকে আরম্ভ করে, এদের তো যা দরকার সেটা না থাকলেও তো তারা ঠিক মতন পারবে না সবটা মোকাবিলা করতে। তো আমরা বললাম এই নার্সেস এখন প্রায় 5000 আমাদের বেকার আছে, তারা সব বসে আছে তা না, প্রাইভেট অন্য সেক্টরে চলে গেছে। আপনারা যদি একটা নির্দিষ্ট টাকা দিয়ে ডাক্তারদের বলেন এই দিতে পারছি এই পরিস্থিতির মধ্যে, হ্যাঁ, বা নার্সেসদের বলেন বা প্যারামেডিক স্টাফদের যদি বলেন, আমাদের দৃঢ়বিশ্বাস তারা এসে জয়েন করবে। হ্যাঁ, এটা সম্মানজনক ইয়ে নিয়ে, তাহলে যত শীঘ্র সম্ভব এদের নিয়োগ করার ব্যবস্থা করুন। হ্যাঁ, ওই 3 মেম্বার্স কমিটি দিয়ে আমরা যেটা করেছি, যদি মনে করেন সেটাকে কাজে লাগান, কোনো অসুবিধা নেই। মানে সেই সমস্ত দিক থেকে যত দ্রুততার সঙ্গে এদের নিয়োগ করা যায়, কারণ লোকের অভাব সব জায়গায় পরিলক্ষিত হচ্ছে। শহরাই তো শুধু জিবি বা এখানে যে কয়েকটা কোভিড হাসপাতাল এখন তৈরি হয়েছে সেখানে হচ্ছে না, একবারে নিচ থেকে আসছে। প্রথম তো ওইখানেই জানান দিয়ে আসছে। আমি বলছি এরা তো সব জানান দিয়ে আসছে, একটা PHC-তে প্রথম ভর্তি হচ্ছে, সেখানে তারা দেখছে, তারপরে তারা হয়তো সাব ডিভিশন অথবা জেলা, তারপরে তো আসছে এখানে। হ্যাঁ, তারপরে তো এখানে আসছে। তো সব দিক থেকে সব স্তরেই তো আজকে এটার প্রয়োজন সবচেয়ে বেশি। তার জন্য একটা বিষয় যেটা হচ্ছে, একটা স্বাস্থ্যনীতি রাজ্য সরকারের থাকা উচিত। আমরা পূর্ণাঙ্গ স্বাস্থ্যনীতি করতে পেরেছি এটার জন্য না, কিন্তু স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে সব মানুষের কাছে যাওয়া, সব মানুষকে স্বাস্থ্য দপ্তরের সুযোগ সুবিধা পৌঁছে দেওয়ার জন্য আমরা যেটা দেখলাম, সরকারকে এটা করতে হবে। কোনো প্রাইভেটের হাতে স্বাস্থ্য বিষয় সংক্রান্ত কোনো বিষয় ছেড়ে দেওয়া যায় না। হ্যাঁ, এটা হতে পারে না। আজকে তো আমরা নিজেরাই অভিজ্ঞতা দেখছি কোভিডের মধ্যে দিয়ে। হ্যাঁ, সরকারি হাসপাতাল ছাড়া কে ঠিক মতন সার্ভিস দিচ্ছে? হ্যাঁ, কে দায়িত্ব পালন করছে? অন্য জায়গায় তো সব দর কষাকষি হচ্ছে, মানে এইসব সেবার টেবার বিষয় নিয়ে। তো স্বাস্থ্য ব্যবস্থাটা সবসময় সরকারের নিয়ন্ত্রণে, পুরো নিয়ন্ত্রণেই থাকা উচিত সমস্ত কিছুর দিক থেকে। তো ঠিক আছে, আমাদের এখানে হয়তো এরকম নয়। আমরা যেটা জোর দিয়েছি, রেফারেল হসপিটাল যেগুলি আছে এগুলিকে যেমন শক্তিশালী করতে হবে, হ্যাঁ, এটা যেমন দরকার আছে, তেমনি জেলা পর্যায়ে জেলা হাসপাতাল থাকবে, সাব ডিভিশনে সাব ডিভিশনাল হাসপাতাল থাকবে, ব্লক লেভেলে এই যে গ্রামীণ হাসপাতাল থাকবে। আর মানে যে সমস্ত দুর্গম অঞ্চল, সেই সমস্ত 7 থেকে 10,000 হলে একটা PHC, হ্যাঁ হ্যাঁ, প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। আর প্রত্যেক পঞ্চায়েতে বা ভিলেজ কমিটিতে সেখানে প্রাথমিক সেন্টার থাকবে, প্রাথমিক
সাব সেন্টার, হ্যাঁ, সেখানেও 2 জন প্যারা ওয়ার্কার্স থাকবে, প্যারা মেডিকেল ওয়ার্কার্স, মানে যারা NNL, তার সঙ্গে ICDS এর কর্মীরা আছেন, হ্যাঁ, হ্যাঁ, PHC-তে 2 জন করে ডাক্তার থাকবে। মানুষ, গ্রামের মানুষ কি চায়? তারা ডাক্তার চায়। এই ডাক্তার যদি আমরা পৌঁছাতে না পারি, তারা তো এর সফল উপর বিশ্বাস রাখতে পারে না। আমরা সেই লক্ষ্যে রেখেই কাজ শুরু করেছিলাম, মানে সব দিকে, জেলা হাসপাতাল বা স্টেট রেফারেল হসপিটাল, এই তো IGM দেখছেন, GBT দেখছেন, মানে সব পরিকাঠামো তৈরি করার জন্য তো এসব তো পড়ে আছে। এখন তো এইসব কি হবে, কোনটাতে কি জায়গা করে নেবে, তার তো কোনো ঠিক ঠিকানা নেই। আমরা তো সেটাই গেছি, পরিকাঠামো ছাড়া শুধু ডাক্তার বা অন্য নিলে কি হবে নাকি? পরিকাঠামো দরকার সমাজ কিছুতে। তো সেগুলি করার জন্য আমরা যা দেখেছিলাম, প্রথমত ওয়ার্কআউট করেছি। গ্রামের মানুষকে ডাক্তার পেতে গেলে PHC সাব সেন্টার তো আছেই, ঠিক আছে, কিন্তু PHC হচ্ছে মেন, যেখানে ডাক্তার থাকবে। সাব সেন্টারে ডাক্তার পাঠানো যায় না, হ্যাঁ, সেটা পৌঁছা যায় না। তাহলে PHC কতটা আছে আর কতটা দরকার হিসাব করে আমরা দেখেছি, আমাদের যা মানে স্টেট রেফারেল, জেলা, মহকুমা, এগুলি বা CHC, গ্রামীণ হাসপাতাল মিলে যা আছে, তারপরেও আমরা ঠিক করেছি প্রায় 134টার মতন প্রাথমিক সেন্টার করতে হবে সব মানুষের কাছে ডাক্তার পৌঁছাতে গেলে পরে। তো সেই ক্ষেত্রে আমরা দেখেছি 112টা পর্যন্ত কাজ শেষ হয়ে গেছে। তারপরে 8টা কাজ আমরা হাতে নিয়েছিলাম, মানে টেন্ডার হয়েছে, NSM থেকে টাকাও পেয়েছিলাম, হ্যাঁ, তার পরিকাঠামো তৈরি করার জন্য, হ্যাঁ, কনস্ট্যান্টলি সেই প্রচেষ্টা আমরা চালিয়েছিলাম যাতে সেখানে করতে পারি। কিন্তু গভর্নমেন্টে আমরা আসতে পারলাম না, ওরা নতুন গভর্নমেন্টে আসলো। প্রথম কোপ দিল ওই 8টা প্রাথমিক সেন্টার, যেগুলি টেন্ডার হয়ে PWD-কে দেওয়া হয়েছিল, কাজ শুরু করেছিল, হ্যাঁ, তথাকথিত কোর্টের নাম দিয়ে এগুলিকে আটকে দেওয়া হলো। হ্যাঁ, গ্রামীণ হাসপাতাল মানে চিকিৎসা, গ্রামীণ মানুষের চিকিৎসা প্রথম বাধা তো তারাই তৈরি করলো, এই নতুন সরকার এগুলি বন্ধ করে দিয়ে। আমি পরবর্তী সময়ে প্রথম দিনই স্বাস্থ্যমন্ত্রী তাকে অনুরোধ করছি, কেন এগুলি বন্ধ করতে গেলেন? হ্যাঁ, সে প্রাথমিক হাসপাতালে শুধু 10টা বেড যথেষ্ট না। আমরা স্লোগান তুলেছি ইনস্টিটিউশনাল ডেলিভারি, মা এবং সন্তান যাতে মানে তার নিরাপত্তা থাকে। প্রত্যেকটা এই যে 10 বেডের হাসপাতালে একটা ডেলিভারি ইউনিট থাকবে, হ্যাঁ, সেখানে প্রত্যেকে যাতে এখানে আসতে পারে। হ্যাঁ, ডাক্তার যারা থাকবে আমরা তাদেরও ট্রেন করবো, নার্সদেরও ট্রেন করবো, এবং ট্রেনিং দেওয়াই আছে তাদের, হ্যাঁ, যাতে তারা এখানে এসে এই সুযোগটাকে গ্রহণ করতে পারে এই সব জায়গার মধ্যে সব মিলে। তো মানে সবই তো ওলটপালট শুরুতেই শুরু করে চেইনে কাজ করবে। তো এই যে কাজগুলি তো যা আমরা করছিলাম সব তো উলটপালট করে দিল ওরা সরকারের মধ্যে এসে। তারপরেও কিছু পরিকাঠামো এখন, হ্যাঁ, এখন পরিকাঠামোর কাজ যতটুকু আমাদের হাতে ছিল, যার জন্য টাকা আমরা কেন্দ্রীয় সরকারের কাছ থেকে বরাদ্দ করতে পেরেছিলাম, এনেছিলাম, আমরা সেই পরিকাঠামোর কাজ এখনও কোনো কোনো জায়গায় শেষ হচ্ছে বা চালু হচ্ছে। যেমন নতুন সাব ডিভিশন হয়েছিল মহকুমা, আমি যেমন বলি করব বা এখানে জিরানিয়া, এই যে নতুন নতুন যে সমস্ত মহকুমাগুলো ছিল, সেখানে বলছে 50 বেডের আমরা হাসপাতাল করব। জেলা পর্যায়ে 100 বেডের, যে বেলাতে জেলা হসপিটাল ছিল না, সেখানে 100 বেড দিয়ে আমরা জেলা হাসপাতাল শুরু করব। মানে এগুলি সবই রেফারেল হাসপাতাল, এই নিচ থেকে PHC থেকে সাব ডিভিশনে আসবে বা CHC থেকে আসবে, তারপরে সাব ডিভিশন হয়ে জেলাতে আসবে। জেলায় কিছু করতে না হলে এখানে সে স্টেট রেফারেল হসপিটাল আছে, সেখানে তারা আসবে, সেইভাবে মানে ট্রিটমেন্টটা তারা পাবে, চিকিৎসার সুযোগটা পাবে। মানে তো এগুলি তো সব মানে প্রথম শুরুতেই এগুলি প্রায় আক্রমণের মুখে। মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধগুলি করলেন, এই পরিপ্রেক্ষিতে ওনার রিঅ্যাকশন কি পেলেন, কিরকম? আমাদের প্রথম তো রিঅ্যাকশন আমরা বলেছি, এই যে রঙগুলাম স্বাস্থ্যকর্মীর যথেষ্ট অভাব আছে, এটা দেখতে হবে, খুব জরুরি ভিত্তিতে দেখতে হবে।
দ্বিতীয় বলেছি অর্থনৈতিক অবস্থা মানুষের। হ্যাঁ, তো সরকারি চাকরি তো নাই। তারা বলছিল প্রতি বছর 50,000 দেবে, মিস কল দিলে চাকরি মিলবে। এই যে ভোটের আগে যে ভীষণ ডকুমেন্ট, হ্যাঁ, এই ভদ্রলোক এখন নেই, অরুণ জেটলি, আবার এই কেন্দ্রীয় অর্থমন্ত্রী, যাতে ত্রিপুরা মানুষ বিশ্বাস করে যে তিনি এসে এখানে আগরতলা ঘোষণা দিয়েছেন, এই ভীষণ ডকুমেন্টের মধ্যে যা আছে সেগুলি ইঞ্চি ইঞ্চি সেখানে রূপায়িত হবে ভোট পাওয়ার জন্য, মানে ইয়ের জন্য। তো সেখানে তো প্রথম যেটা বেকার যুবকদের কাছে যেটা ছিল, এই যদি হয়তো ভালো করে তোমার অসুবিধা কি? হ্যাঁ, তো এখন কাজের অবস্থা কি? সরকারি চাকরি, নতুন করে চাকরি হয়তো দূরেই থাকুক, চেষ্টা যেটা আমাদের ছিল, ইন্টারভিউ হয়েছিল, তাতে কিছু কিছু হয়তো ছেড়েছে, কিন্তু সে খালি পদ তো আর বেড়েও না, কতটা আছে পূরণ করার জন্য কোনো রকম উদ্যোগ নেই। বরং এখানে কিছু চুক্তিবদ্ধ কর্মচারী ছিল, বা আমরা করেছিলাম গ্রুপ ডিতে নেব, 10 বছর পরে তারা রেগুলার অটোমেটিক হয়ে যাবে, গ্রুপ সিতে 5 বছর পরে অটোমেটিক রেগুলার হয়ে যাবে। এইসব পন্থা পদ্ধতি সবগুলিকে তো মানে লাঠি তুলে দিচ্ছে, ছাঁটাই করে দিচ্ছে, মানে ইয়ের দিক থেকে। এর মধ্যে তো কয়েক হাজার যারা কাজ করতে বিভিন্নভাবে, তারা ছাঁটাইয়ের মধ্যে পড়েছেন। এই যে ইরিগেশনের জন্য, পানীয় জলের জন্য মাটির নিচ থেকে জল তুলছি, নদীর থেকে জল তুলছি, ট্রিটমেন্ট প্ল্যান করছি, সেখানে পাম্প অপারেটর, এরকম অনেক লোকের দরকার, চুক্তিতে নিয়োগ করা হয়েছে, কাজ করতো। আর এখন তারা বামফ্রন্ট দিয়েছে, ওরা বামপন্থী, সুতরাং এদের রাখা যাবে না। এখনো ছাঁটাই প্রক্রিয়া চলছে এই সব কিছুর দিক থেকে। এই বিষয়টা একটু আসছে পরে। এই যে লকডাউন পিরিয়ড বা ইত্যাদি, লকডাউন তো আর কোনো ট্রিটমেন্ট না, কিন্তু লকডাউনের ক্ষেত্রে কতগুলি সুবিধা পাওয়া যেতে পারতো এই আপনার অন্তত ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের ক্ষেত্রে, এবং গুছিয়ে নেওয়ার সুযোগ ছিল স্বাস্থ্য দপ্তর। অবশ্যই লকডাউন মানেই তো এত বড় বিপদ সামনে। লকডাউনটা হচ্ছে একটা শৃঙ্খলার মধ্যে সবটাকে নিয়ে আসে। হ্যাঁ, তো এখন যারা নিয়ম শৃঙ্খলার মধ্যে নিয়ে আসবেন, হ্যাঁ, তাদের ভূমিকাটাই তো সবচেয়ে বড় ব্যাপার। হ্যাঁ, লকডাউনে মানুষের কাছ থেকে যেটা সরকার আশা করছিলেন, সব জায়গায় হয়তো সমান সহযোগিতা করেনি, সব মানুষ তো আর সমান না। কিন্তু সেই সরকার নিজে কতটুকু সেটাকে কাজে লাগাচ্ছে, এই অবস্থার মধ্যে গ্যাপটা যেটা আছে সেটাকে মিট আপ করার জন্য। হ্যাঁ, যেখানে যে অসুবিধাগুলি দেখছেন, এগুলোকে দূর করার জন্য তার যে ভূমিকা পালন করার কথা, সেই ভূমিকা তারা কতটুকু পালন করছেন, কোথায় কতটুকু করছেন। হ্যাঁ, এই কোভিডকে মোকাবিলা করার জন্য যেটা করা দরকার, সেটা তো মানুষ সেভাবে পাচ্ছে না, মানে সব দিক থেকে। তবুও করব যে এখনো পর্যন্ত আমরা ত্রিপুরার মানুষ, আমি দেখছি দলমত সব একসঙ্গে সরকারের সমস্ত সিদ্ধান্তের সঙ্গে হ্যাঁ সহমত পোষণ করছেন, সমস্ত রকমের সহযোগিতার হাত বাড়িয়েছেন। সেদিনও আমরা যখন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছি, সে কথাই বলে আসছি, আমাদের কোনো কাজে যদি লাগেন, কাজে ব্যবহার করেন, সব রকমের সাহায্য করতে আমরা প্রস্তুত আছি। আমি তো এখন পর্যন্ত কোনো দল দেখিনি, রাজনৈতিক দল সরকারকে সহযোগিতা করছেন না। যে কারণে মুখ্যমন্ত্রীকে আমরা বলেছি, এই যে পরিস্থিতি এত খারাপের দিকে যাচ্ছে, আপনি কেন তাড়াতাড়ি একটা অল পার্টি মিটিং ডাকছেন না? রাজনৈতিক দলগুলোকে সঙ্গে নিন। এরা তো রাস্তায় নামিয়ে আপনার কাজের কর্মসূচির বিরোধিতা করছে না, তো তাদের কিছু কথা থাকতে পারে, শুনবেন না কেন? তো অল পার্টি মিটিং না ডাকার কোন কারণ থাকতে পারে? হ্যাঁ, ডাকলে তো ওনারাই লাভজনক, আমরাও লাভজনক হব, রাজনৈতিক দলগুলো। কারণ এটা একার কেউ কোনো লড়াই না। হ্যাঁ, সেটা তো অনেক আগে, সেই পরিস্থিতি আজকে সেই পরিস্থিতির মধ্যে অনেক তার পরিবর্তন হয়ে গেছে। আবার ডাকতে কি দোষের তো কোনো কিছু দোষের নেই, ডাকেন। বা যদি মনে হয় একসঙ্গে ডেকে অসুবিধা, আপনি আলাদা আলাদাভাবে বসুন, রাজনৈতিক দলগুলি তার মতামত শুনুন, তারা কিছু বক্তব্য তাতে থাকতে পারে। হ্যাঁ, তো সবাইকে নিয়ে কাজ করার যে উদ্যোগটা, সেটা তো সেরকমভাবে পরিলক্ষিত হচ্ছে না মানে সব দিক থেকে। আপনাদের বক্তব্যের পরিপ্রেক্ষিতে ওনার রিয়াকশন কি মনে হয়েছে আপনার? উনি
হ্যাঁ নয় এইসব কিছু শুনেছেন। আচ্ছা হ্যাঁ, আচ্ছা এই কথা তিনি বলেননি আমাদের যে না আমি ডাকতে যাচ্ছি, এই কথা তিনি আমাদের কাছে পরিষ্কার করেন। আমরা আমাদের দিক থেকে অনুরোধ রেখেছি, রিকোয়েস্ট করছি এটা ডাকুন, দিস ইজ হাই টাইম। আবার মানুষকে, কারণ পলিটিক্যাল পার্টি তো মানুষের প্রতিনিধিত্ব করছে, হ্যাঁ, এই দলে না হলে সেই দলে সব মানুষ কোনো না কোনোভাবে ভাগে আছে। হ্যাঁ, তাদের সঙ্গী করা তো সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসেবে যে দায়িত্বটা পালন করার সেটা আপনারা সবাই করছে। যে কথা বলছিলেন যে বিষয়টা পরিকাঠামোগত কিছু কিছু কাজ তো আপনার সময় শুরু হয়েছিল, আপনারা যখন পাওয়ারে ছিলেন। এই পরিকাঠামোগত যেমন ভিএম হসপিটাল ইত্যাদি, এইগুলিকে কি কাজে লাগানো সম্ভব এই মুহূর্তে কোভিডের ক্ষেত্রে? আমরা কি কারণে এই সমস্ত এই বড় বড় বিল্ডিং এই সমস্ত করেছিলাম, সেগুলো তো সরকারি ফাইলে আছে, হ্যাঁ, সরকারি সিদ্ধান্তে আছে, মন্ত্রিসভাতে বারবার আলোচনা হয়েছে। এইগুলি আলোচনা করে তো আমরা ঠিক করেছি। পরিকাঠামো ছাড়া, হ্যাঁ, শুধু ডাক্তার নার্স বা ওই নিলে তো হবে না, তাদের তো সেই ধরনের পরিকাঠামো দিতে হবে। আধুনিক যে সমস্ত অগ্রগতি চিকিৎসা শাস্ত্রের, সেগুলি আমাদের রাজ্য চালু করার ব্যবস্থা সরকারকেই উদ্যোগ নিতে হবে। হ্যাঁ, তো সেগুলি করতে গেলে পরিকাঠামো দরকার। যেমন আমি প্রথম বললাম, ক্যান্সার জোন হিসেবে ত্রিপুরা পরিগণিত হয়েছে। বেশিরভাগ রুগীর বাইরে গিয়ে চিকিৎসা করার ক্ষমতা নেই। এই ক্যান্সারের যারা আছে, যাদের কিছু সামর্থ্য আছে, সরকারি কিছু সাহায্য আছে, সেটা নিয়ে সব সময় বাইরে গিয়ে চিকিৎসা করার মতন অবস্থা থাকে। তাহলে দরকার হলো সেটাকে তার সেলফ সাফিসিয়েন্ট, যাতে কোনো ক্যান্সার পেশেন্টকে বাইরে যেতে না হয়। তো আমরা যখন কেন্দ্রীয় সরকারের কাছে গেলাম, আমার মনে আছে তখন নাড্ডা সাহেব তিনি ছিলেন, আরও অফিসাররা ছিলেন সেখানে। তো বলছে আপনাদের পাশে কি করে দাঁড়াবো, এই একটা ক্যান্সার সেন্টার, ইট ইজ এ সেন্টার অনলি। হ্যাঁ, তো এখানে আমাদের তো এরকম কোনো কর্মসূচি নেই, আপনারা এটাকে রিজনাল সেন্টার হিসেবে ডিক্লেয়ার করতে অসুবিধা কি? মিজোরাম চেয়েছে, আমরা করে দিয়েছি, কিন্তু আপনাদের 1/10 পেশেন্টও এখানে নাই। হ্যাঁ, আমরা জানি এটা। তো ঠিক আছে, এটা হয়তো আমাদের জানা ছিল না এরকম। তো আমরা তো প্রস্তাব পাঠাবো, আপনারা কিন্তু ক্লিয়ার করে দেবেন। আমরা এসে সঙ্গে সঙ্গে প্রস্তাব পেয়ে গেছে, মনে আছে, এবং রিজনাল সেন্টার হিসেবে ডিক্লেয়ার হয়ে গেছে। ঠিক তখন সেন্ট্রাল গভর্নমেন্টের যে সমস্ত প্রজেক্ট সেন্ট্রালি আছে, সেগুলি পাওয়ার ক্ষেত্রে আমাদের পক্ষে সুবিধা হয়ে গেছে। তাহলে স্বয়ং সম্পূর্ণ একটা ক্যান্সার হাসপাতাল তৈরি করা, এটাই মূল কর্মসূচি ছিল আমাদের। সেটা করতে গেলে যেমন তারই একটা অঙ্গ হিসাবে কেন্দ্রীয় সরকার 150 কোটি টাকার একটা প্রজেক্ট তৈরি করলেন। বললেন আমরা 120 কোটি টাকা দেব, আর তোমাদের 30 কোটি টাকা দিতে হবে। এই আজকে যা দেখছেন ক্যান্সার হাসপাতাল, এই যে 8তলা বিল্ডিং, ওই টাকারই একটা অংশ। দেশের অন্যতম এজেন্সি L&T, তাকে এই কাজের দায়িত্ব দেওয়া হয়েছে, এবং মোটামুটি সময় তারা সেই সমস্ত কাজ শেষ করেছেন, মানে সেই সমস্ত দিক থেকে। তারপরে যে সমস্ত যন্ত্রপাতি, আধুনিক যন্ত্রপাতি, ভাবা মানে রিসার্চ ইনস্টিটিউট, মানে ভাবা ইনস্টিটিউট, এদের সাহায্য এই যে রের ব্যাপার, হ্যাঁ হ্যাঁ, এটা তো তারা ছাড়া কেউ মানে পারমিশন দেওয়ার ক্ষমতা নেই, তাদের সাহায্য ছাড়া পাওয়ার কোনো উপায় নেই। মানে সেই সমস্ত দিক থেকে এদের সাহায্য সব দিক থেকে আমরা একদিকে পরিকাঠামোর কাজ শুরু করলাম, আরেকদিকে যন্ত্রপাতি এই সমস্ত সব কেনা, প্যাক্স মেশিন, স্ক্যান, উন্নত আরও যে সমস্ত যন্ত্রপাতি আছে, এই সব মিলে সেগুলি কিনতে হবে। একটা বিরাট বিরাট টেন্ডারে রেট কোট করছে। বাবার ডাইরেক্টর তিনি বললেন হচ্ছেটা কি এইসব, আর বললেন আপনারা সবাইকে ডাকেন, আমি থাকবো। তিনি এসেছেন আগরতলা, এই সমস্ত কন্ট্রাক্টর এজেন্সি যারা দিয়েছেন তাদের ডেকে বলেছেন, এটা কি তোমরা অন্য রাজ্য পাচ্ছ, নর্থ ইস্ট, এদের ক্ষমতা কি আছে? হ্যাঁ, এই তিনি রেট ঠিক করে দিচ্ছেন, মানে এদিক থেকে নো লস নো প্রফিট, এভাবে যাতে ওরা
একদম চলে না যায়, মানে সেই সমস্ত দিক থেকে। এবং এটা প্রচণ্ড সাফল্য আমাদের সাহায্য করেছে এই সমস্ত। এখন যন্ত্রপাতি সব পড়ে আছে, বিল্ডিং তৈরি হয়ে আছে, কিন্তু এটি চালাতে গেলে তো লোক দরকার। এই যে অনকোলজিস্ট, ক্যান্সার ট্রিটমেন্টের আজকে অন্যতম যে ডেভেলপমেন্টটা, জটিল ক্যান্সার রোগী বেশিরভাগ অপারেশনের মাধ্যমে, মানে অপারেশন করেই তাদের ভালো করা হচ্ছে, লিভার কেটে দিচ্ছে বা ইয়ে করছে যেখানে ইয়ে আছে, তার তো কোনো সিস্টেম আমার এখানে নেই। আমাদের ছেলেরা আরও পাঠিয়েছে অনকোলজিস্ট, কিন্তু আমাদের তখন ছিল না এইসব যন্ত্রপাতি তাদের কাজে লাগানো, তারা অন্য জায়গায় চলে গেছে। তো ঠিক আছে, সেই জায়গায় যখন বিল্ডিং তৈরি, যন্ত্রপাতি তৈরি, সমস্ত কিছু, তাহলে দরকার একজন এরকম স্পেশালিস্ট, যেরকম একজন নিউরোলজি অতিরিক্ত পয়সা দিয়ে একটা কন্ট্রাক্টে আসছে একটা সময়ের জন্য। এটির সঙ্গে তো স্বাভাবিক যে স্বাস্থ্য ডাক্তারদের যে নীতি, চাকরি নীতি, এটার সঙ্গে এটা মিলে না। আবার রাজ্যে এটা নেই, আমার এই মুহূর্তে দরকার, বেশি টাকা দিয়ে আনতে হবে, এগুলো তো আনতে হবে, মানে সেই সমস্ত দিক থেকে সেটা করে। হ্যাঁ, না ক্যান্সারের জন্য নিউরোলজিস্ট, তো ক্যান্সার তো উদ্যোগটা কোথায়? হ্যাঁ, তো 8তলা বিল্ডিং হঠাৎ একদিন দেখি মুখ্যমন্ত্রী ফোন করলেন, হ্যাঁ খুলে দিলেন, ঢালনায় তলোয়ার নেই, নিধিরাম সর্দারের মতন, আমি এটা বলবো, মানে সে সমস্ত জায়গার মধ্যে। তো এখন তো যেহেতু কোভিডের আক্রমণ এত বেশি বেড়ে গেছে, চিপির উপরে এত বেশি চাপ আসছে, যে জায়গায় সেখানে 100 বেড কোভিডের জন্য, সেখানে দেখলো 250-এর উপরে হয়ে যাচ্ছে, 200-250 শুধু ফ্লোরেই থাকে। চিকিৎসারই সংকট দেখা দিচ্ছে, মানে সেই সমস্ত দিক থেকে সরকার এর মধ্যে একটা পলিসি ঠিক করেছেন, এটা আমি খুব ভালোই। যেমন এখানে ভগৎ সিং আর এখানে হাঁপানি, এই দুইটাকে আর সেন্টারটাকে হাসপাতাল হিসেবে ডিক্লেয়ার করেছেন। ডাক্তার, যন্ত্রপাতি যেগুলি দরকার সেগুলি ওইখানে দিয়েছেন। তারা বলছেন প্রত্যেক জেলা হাসপাতালে পর্যায়ক্রমে, সব জেলা হাসপাতাল একসঙ্গে করতে পারবো না, অন্তত 20টা করে বেড রেখে সেখানেও যাতে ট্রিটমেন্ট হতে পারে তার ব্যবস্থা করবে। ইট ইজ এ গুড ডিসিশন। হ্যাঁ, এটা ভালো সিদ্ধান্ত না হলে সমর্থন করার তো, না করার তো কোনো ব্যাপার আসে সেই সমস্ত দিক থেকে। তো এখন সেই সমস্ত জায়গার মধ্যে থেকে যে করে জটিল খারাপ অবস্থা, ভগৎ সিং বা এই হাঁপানি আর তাদের মোকাবিলা করার ক্ষমতা নেই, তাদের চিকিৎসাই এখন জীবিত হবে সেই দিক থেকে। এবং রুগী কিন্তু আসছে। তারপরে আগে যে MS ওয়ার্ডটা ছিল সেটাকে তারা এখন ক্যান্সার হাসপাতাল নিয়ে যাচ্ছে, কারণ এই বিল্ডিং তো খালি পড়ে আছে, এটা তো অস্বীকার করার কোনো উপায় নেই। নিয়ে এই মুহূর্তে কোভিড হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি অন্য যে কোনো পেশেন্টের তুলনায়। তাদের ট্রিটমেন্টের জন্য যা কিছু দরকার সম্ভব সবটাই তো খুলে দিতে হবে, মানে শেষ জায়গার মধ্যে। তো এখন এই MS ওয়ার্ড যেটা ছিল বলছে এইখানেও কোভিড পেশেন্টদের জন্য জায়গা করার ব্যবস্থা করছেন, উদ্যোগ নিচ্ছে। এগুলিতে আমাদের সহযোগিতা না করার কোনো প্রশ্নই আসে না। আমরা তো সেগুলি মানে তাকিয়ে আছি, এগুলি যাতে পরিকাঠামোটা, এই জেলা হাসপাতাল, তারপরে এই যে 2টো কোভিড হসপিটাল, ডাক্তার সব মেডিকেল স্টাফ দিয়ে, ওই যে ডাক্তার তো পড়ে আছে বেকার। হ্যাঁ, এই অন্তত 200-300তে আমি বলবো এদের একটা, আগেই বলেছি, এদের বললেই আসবে ওরা রাজ্যের জন্য, এবং আসতে বাধ্য, কারণ এরা সরকারি সাহায্য নিয়ে পড়াশোনা করেছে। হ্যাঁ, কেন আসবে না তাদের? আমি যদি সম্মানজনক তাকে একটা পয়সা দেওয়ার ব্যবস্থা করি সব। আর কোভিডের ব্যাপারে তো সেন্ট্রাল গভর্নমেন্ট বলছে আমাদেরও সব রকমের সাহায্য যখন যেখানে দরকার হবে আমরা করব। আমরা বললাম টাকা তো সব মানুষ দেওয়ার জন্য প্রস্তুত। আমরা বিধায়িকারা প্রত্যেক মাসে 30,000 করে প্রায় 3 মাস আমরা দিয়েছি। হ্যাঁ, আমাদের যা বেতন পাই। তারপরে আমাদের জন্য 50 লক্ষ টাকা এই MLA বিধায়ক উন্নয়ন তহবিল, সব টাকা 1 পয়সা দিচ্ছেন না, সব নিয়ে গেছেন। এইখানে যা আছে বাজেট তো যখন পাস করেছেন আমরা তো ছিলাম কোন দপ্তরে এখন কাজ হচ্ছে, এই টাকা তো পড়ে আছে। হ্যাঁ, বাজেটে পাস হয়ে আছে ওই ধরনের, কিন্তু কাজ হচ্ছে না। তো
তো মন্ত্রিসভা তো বসে সিদ্ধান্ত নিয়ে সেই টাকা এনে এখানে খরচ করতে পারেন। খরচ করার মতন তো পরিবেশ নাই। আমি একটা স্কুল বিল্ডিং তৈরি করতে চাইলে এখন করতে পারবো, বা নতুন কিছু করতে পারবো? এখন তো প্রয়োজন প্রয়োজন নাই। যখন রেগুলাইজ করার জন্য রিভাইজ বাজেট আনবেন, আমরা সাপোর্ট করবো। এই দপ্তর থেকে এই টাকা আছে, খরচ হচ্ছে না, পড়ে আছে, বাজেট পাস করেছেন, রাজ্যবাসীকে প্রতিশ্রুতি দিয়েছেন। এখন তো প্ল্যানিং কমিশন নাই, বলছে দরকার নেই। আমাদের যা কিছু চাহিদা থাকবে নীতি আয়োগ তাকে কাজে লাগিয়ে এগুলি সব মেটানো হবে। তার ভিত্তিতে এখন বাজেট তৈরি হয়, সব কমিটেড এক্সপেন্ডিচার বলে যা বুঝে। তো এগুলো থাকার কথা। তো এটা তো গভর্নমেন্টকে করতে হবে, চিন্তা ভাবনা করতে হবে, সরকারকে দায়িত্ব নিতে হবে। তো সরকার চিন্তা ভাবনার দিক থেকে পিছনে পড়ে থাকলে পরে কি করে আজকের যে চাহিদা, সেই চাহিদা মেটানো যাবে? ইম্পসিবল, এটা হতে পারে না কোনোভাবে। আমরা সেই কথা খোলাখুলিভাবে বলেছি, এগুলি আপনি করুন, আমাদের সাপোর্ট আছে। আমরা একমাত্র বিরোধী দল, যাই তো আছি আমরাই। আর তো বাকি আপনার পার্টনার, আপনারা আপনার পার্টনার। তো অসুবিধা কি? আমরা তো কথাই দিয়ে যাচ্ছি এগুলি সব রকমের, মানে কোনো শুনে আমরা আমাদের বিরোধী দলের নেতার নেতৃত্বেই আমরা গিয়েছি, সেখানে খোলামেলা আমরা এই সমস্ত কথাবার্তাগুলি বলছি। এটা গোপন তো করার কিছু নেই। তো কেন এসব করবেন না? কেন এসব চিন্তা ভাবনা করছেন না? মানে সব দিক থেকে তো দর্শক মণ্ডলী, একটা জিনিস তো আমাদের কাছে স্পষ্ট হলো, বিরোধী দল শুধু বিরোধিতা করার জন্য না, সম্পূর্ণ সহযোগিতার হাত বাড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়ানোর কথা তারা বারবার বলছেন। বলতে একটা বিষয় এখানে এসছে, আপনি যেটা বললেন যে অর্থনৈতিক বিষয়গুলি, অর্থনৈতিক বিষয়ে সবচেয়ে সরকারকেই নিতে হবে। সংক্রান্ত বিষয়ে এটা আচ্ছা, অবশ্যই আমরা যেটা বলেছি, মানুষকে তো বাঁচিয়ে রাখতে হবে, অনারের মৃত্যু। ঠিক ঠিক, পথ বলে দিয়েছে। এবং সেক্ষেত্রে আমরা বলেছি যে 10 কেজি করে মাথা পিছু মাসে চাউল, আর প্রত্যেক পরিবারকে 7,500 টাকা দাও। তো চালের ক্ষেত্রে তো 5 কেজি সরকার দিচ্ছে, কেন্দ্রীয় সরকার, আর 5 কেজি যোগ করো না ভাই। এই যে টাকা পয়সা সব সেভিংস হচ্ছে বিভিন্ন দপ্তরের কাছে, সেগুলি এনে এই টাকা তো বহন করা খুব কঠিন কাজ না। আর 7,500 টাকা যদি প্রত্যেক পরিবার প্রত্যেক মাসে পায়, এই যে মানি সার্কুলেশন, বাজার অর্থনীতি তো মানি হচ্ছে টাকা কত বাজারে আসছে। এখন তো মানি সার্কুলেশন নেই, তুমি না দিলে পাবে কোথায়? লোক তো কাজও পাচ্ছে না, অন্য কিছু পাচ্ছে না, সবকিছু দিক থেকে। অন্তত এটা চালিয়ে যাও, বাজার তৈরি হয় না হয় দেখবেন এই টাকাটা আসলে যারা পাবে, কারা? যাদের ইনকাম ট্যাক্স দিতে হয় না, এপিএল বিপিএল এর কোনো ব্যাপার নেই, সবাই যাতে পেতে পারে। এই মুহূর্তে এটা দরকার। বাজারেই আসবে, বাজারেই আসবে, বাজার চাঙ্গা হবে। এখন যেটা সবচেয়ে আছে, কৃষক তার সবজি তৈরি করছে, বাজারে এসে বাজার পাচ্ছে না, দাম করতে পারছে না, বিক্রি করতে পারছে না। সে তো এখানে 1 দিন 2 দিন 3 দিন বসে এই করুয়ার আবহাওয়ায় সে থাকবে, তার তো কোনো অবস্থা নেই। তার সে সুবিধা নেই সেই সমস্ত দিক থেকে। তো প্রথম পদক্ষেপ তো এটা নিতে হবে। যাদের হাতে কিছু নেই, হ্যাভনটসের দলে যারা আছে, তাদের তো হাতে এটা পৌঁছাতে হবে। এটা দেন, এটা খুব কঠিন কাজ না। সেখানে যদি আরো কিছু কোনো উপায় বাড়ানো, কেন্দ্রীয় সরকার বলছে আমরাও দিচ্ছি, কি দিচ্ছে না দিচ্ছে আপনি বলেন, কেন্দ্রের সঙ্গে আপনার কি কথা হয়েছে, কত টাকা ডিমান্ড করেছেন, কত টাকা এসেছে, আর কত টাকা চান। যদি আমাদের বলতে হয় আমরাও বলবো, মানে ইয়ের দিক থেকে, বা সব মিলে। সারা দেশে তো সব কিছু অচল হয়ে আছে, রেল থেকে আরম্ভ করে সব শিল্প কারখানা সবই তো অচল হয়ে আছে। তো আমরা তো মিনিমাম দিচ্ছি। ফার্স্ট হচ্ছে অর্থনৈতিক ক্রাইসিস, এটা হলো অত্যন্ত জরুরি, মানে সবচেয়ে বেশি। এটা আপনি চালু করুন। এটা কঠিনও না, ওটা গভর্নমেন্ট করতে পারে, তার কোনো নেই। এরকম না যে আমরা মারাত্মক কিছু একটা বিরাট অর্থনৈতিক চাপ আসবে। দ্বিতীয় হচ্ছে রেগা, রেগার আছে। রেগার কি দিনে মানে মাসে কত মজুরি হচ্ছে, এটা বড় প্রশ্ন না।
প্রশ্ন যেটা হচ্ছে যাই আসছে তার মধ্যে যেগুলি কোনোদিন কেউ চোখে দেখেনি। হ্যাঁ, ভীষণ ডকুমেন্টে করেছিল যে 340 টাকা মজুরি হবে, 200 দিনের কাজ দেবে বছরে, সেই সমস্ত দিক থেকে আমি সেগুলি বাদই দিলাম। কিন্তু মিনিমাম আপনার সময় যেটা আমরা টার্গেট করেছি 100 দিনের 100 ম্যান্ডেজের কাজ দেবো বছর অন্তত। আর মজুরিটা বাড়াও, জিনিসপত্রের দাম সব কিছু বেড়ে গেছে, আগের হিসেব মজুরিতে চলে না। তো এখন কি হচ্ছে, লেবার কার্ডটাটের এসব কোনো ব্যাপার ট্যাপার নেই। হ্যাঁ, আমি 2-1টা ব্লক থেকে খবর নিয়েছিলাম, আমি সেদিনও বলেছি মুখ্যমন্ত্রী যে যারা শ্রমিক যাদের লেবার কার্ড আছে, একটা ব্লকে দেখা যাচ্ছে তারা 4-5 দিনে কাজ পাচ্ছে। আর যে মণ্ডল করে দিয়েছেন, এই মণ্ডল তারা তো আমরা এখন নির্বাচিত পঞ্চায়েত, কি নির্বাচন পঞ্চায়েতে রয়েছে ত্রিপুরা রাজ্যের মানুষজন। হ্যাঁ, বিরোধীরা তো প্রার্থী দিতে দেননি বেশিরভাগ ক্ষেত্রে, বা 2-4 টাকা দিলে এদের জোর করে বাধ্য করে তুলে দিয়েছেন, মানে প্রত্যাহার করতে বাধ্য করেছেন। তো কোনো বাধা নেই, কিন্তু মণ্ডলের সঙ্গে যারা আছে তারা পঞ্চায়েতকেও জিজ্ঞেস করা, তাদেরই পঞ্চায়েত, এ কোনো প্রয়োজনও বোধ করে না। তাদের 70 ম্যান্ডেজের কাজের সেখানে তাদের হাতে চলে যাচ্ছে। সবচেয়ে বড় জিনিস হচ্ছে মেশিন প্রয়োগ করছে, কিছু মাটি কাটার কাজ বা কিছু হবে ড্রজার লাগিয়ে দিচ্ছে। এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে ড্রজার দিয়ে কিছু মাটি কাটিয়ে, কারণ সেন্ট্রাল গভর্নমেন্টের পলিসির মধ্যে তো এরকম নাই ড্রজার লাগানো। হ্যাঁ, শ্রম দিবস তৈরি করা হচ্ছে, সবচেয়ে শ্রম দিবস দেখিয়ে তাকে ইউটিলাইজেশন দিতে হচ্ছে। এই ড্রজারের কাজটা ম্যান্ডেজ করার জন্য এই জায়গার সঙ্গে যুক্ত শ্রমিক যারা আছে তাদের দিয়ে এই ম্যান্ডেজ তৈরি করার চার্ট তৈরি করে তারপরে দিচ্ছে। তারপরে তো এইসব করিডোরে মুম্বাই হয়ে সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে যায় SBA, আবার সেই পথ ধরে এখানে ফিরে আসে। 2 মাস 3 মাস, কোনো কোনো জায়গায় তার থেকে বেশি মজুরি পাচ্ছে না। তো যারা কাজ করে যদি 2 মাস 3 মাস পরে মজুরি পায়, বেঁচে থাকতে পারবে? আপনি জানেন এটা আসবে, আপনার ঠিক মতন কাগজপত্র যদি তৈরি করে ঠিক করে পাঠান। আমরা তো অনেক সময় আমাদের নিজের সরকারি তহবিল থেকে এনে RD ডিপার্টমেন্ট বলেছে এখন মজুরি চুকিয়ে দাও, হ্যাঁ দিয়ে দাও, তা নাহলে তো লোকগুলি বাঁচবে না। তো সরকার তো ইচ্ছা করলে করতে পারে, এটা নতুন কিছু না। আমরা যদি করিয়ে দিয়ে দেখিয়ে আসছি, হ্যাঁ এটা করা যায়, তো এগুলি ব্যবস্থা করেন। এই দুর্নীতিটা প্রথম বন্ধ করেন, মানে সে সমস্ত দিক থেকে। তো এটা না করতে না পারলে তো একা তো যে উদ্দেশ্যে এখন তো সেই কাজে আসছে না, যে জায়গায় চলে যাচ্ছে ভয়ানক অবস্থার মধ্যে চলে গেছে, বা সেই সমস্ত জায়গার মধ্যে। তো এগুলি আমি বলবো আপনারা দৃষ্টিতে নিয়েছেন। হ্যাঁ, এগুলি আমরা দৃষ্টি দিয়েছি, কথাবার্তা বলেছি। আরেকটা বিষয় আসছে এই মুহূর্তে, সেটা হচ্ছে পাওয়ার ডিপার্টমেন্ট। পাওয়ার ডিপার্টমেন্টের 5টা বিদ্যুৎ বিভাগ, ওটা যাওয়ার আগে ঠিক আছে আমি বলবো আগরতলা আমাদের রাজধানী। ঠিক, হ্যাঁ, সরকার নিজেই তথ্য দিয়ে দেখা যাচ্ছে 9টা ওয়ার্ডের অবস্থা খুবই খারাপ, বাকি দ্রুত ছড়িয়ে পড়ছে। 10টা ওয়ার্ড, বাকি ওয়ার্ডগুলির মধ্যে প্রচণ্ডভাবে ছড়িয়ে গেছে। হ্যাঁ, আপনি সারা রাজ্যে ছড়াচ্ছে, তার ব্যাপকতা এত বেশি আগরতলা শহরে, মানুষ তো আতঙ্কিত বোধ করছে কি অবস্থা হবে, মানে সেই সমস্ত দিক থেকে। আমি সেদিক থেকেও আমরা আবারও সরকারের কাছে বলব যে সবাই সাহায্য নিন, মিউনিসিপ্যালিটিকে কেউ কাজে লাগাতে পারে, দেখুন তারা কতটুকু দায়িত্ব নিতে পারে, উদ্যোগ নিতে পারে। তাদের যদি টাকার দরকার হয় টাকা দেওয়ার ব্যবস্থা করুন, মানে সেই সমস্ত দিক থেকে। হ্যাঁ, অন্যান্য সংস্থাগুলিও আছে যেগুলি এই যে শহরের মধ্যে এই আক্রমণটা যে ছড়িয়ে পড়ছে, এটা আমাদের জন্য তো সবচেয়ে আতঙ্ককর। গ্রামে হোক সেটা আমার কাছে এটাও ভালো না কোনোভাবে,
কিন্তু দারিদ্রতা তো চরমে তো চলে গেছে পাহাড়। আমি দক্ষিণে টাক্কা তুলসীর কথা বলি, আর এখানে বরমুড়া, 18 মুড়া, লংথরাই ভ্যালি, অনুকুটি, এই সমস্ত রেঞ্জে সেই উপজাতির অবস্থা কি? রেশনও তো যাচ্ছে না ঠিক মতন, সেখানে কাজ পাচ্ছে না, সরকারি অফিসার যেতে পারছেন না, স্টাফ থাকতে পারছেন না, ভয়ে এদিক সেদিক সরে যাচ্ছে, মানে সব জায়গা থেকে। নিরাপত্তা প্রত্যেকে চায় মনে প্রাণে এই অবস্থা থেকে কোথায় গেলে বাঁচতে পারে সেই সমস্ত জায়গার মধ্যে। সেগুলি থেকে বেরিয়ে আসার তো পথও দেখিয়েছেন। হ্যাঁ, আমরা বলেছি সেগুলি। আচ্ছা, আরে কাজ থাকলে না ওকে আটকানো যাবে, যখন দেখছে কোনো কাজ নেই, কোনো কিছু নেই। তো মাঝখানে শিক্ষা চালু করার জন্য শিক্ষামন্ত্রী উদ্যোগ নিলেন, কি নেভারহুড না কি বলে টলে। তারপরে যখন এই ছবি বেরিয়ে আসছে, এই গাছের উঠে সেই ডালাগুলোর মধ্যে শিক্ষক বক্তৃতা করছেন 4-5 জন। তো একটা ক্লাসে একটা সেকশনে যদি 50 জন ছেলে থাকে, তাহলে 50টা ছেলেকে পড়াতে গেলে মিনিমাম 10টা ক্লাস নিতে হবে। তো কবে এসব শেষ হবে? সেদিনই বলেছি এইসব এগুলি তো শিক্ষার হাল ফেরাতে এখানে সাহায্য করবে না। কি করা যাবে? এটা একটা এত বড় লড়াই কোভিডের বিরুদ্ধে। আমি কালকে সব সিলেবাস শেষ করে ফেলবো বা করতে পারবো, এটা তো সবাই যখন এই শিক্ষার ব্যাপারটাই চলে এলেন, স্বাভাবিকভাবে লোক সামলাতে পারছি না। একটা বিষয় আপনাকে 10,323-এর যে বিষয়টা, এই শিক্ষকরা নেই, এমনি তো শিক্ষকের ঘাটতি হয়ে গিয়েছে। এই পরিবেশ পরিস্থিতিতে 10,323 নিয়ে আপনার কি বক্তব্য? কি করা যায়? আমার বক্তব্য হচ্ছে, কেস তো সুপ্রিম কোর্ট, হাইকোর্ট অনেক জায়গায় হয়েছে। এখন তো সুপ্রিম কোর্ট তার সবটা ইথিটে নিয়েছে। হ্যাঁ, যতগুলি কেস ছিল সব কিছু মিলে সর্বশেষ যে রায় দিয়েছে, রাজ্য সরকারও একটা প্রস্তাব নিয়ে গেছে যে আমাদের 10,000 কত 600 না 860 এরকম পোস্ট খালি আছে বিভিন্ন ইয়েতে, সি ডি গ্রুপ ডি, এই সমস্ত জায়গার মধ্যে। তো আমরা এগুলো পূরণ করতে চাই, তুমি আমাদের পারমিশন দাও, এই সব মিলে টিলে। আর 10,323 তারাও সে জায়গাত নেই। এটা এখন কমার্শিয়াল 8,082 মতন এখন আছে, ওটাও কমে এসেছে। তো সেই সমস্ত দিক থেকে তো বাধা যেটা ছিল এই ক্ষেত্রে, প্রথমত হচ্ছে এজ। অনেকের বয়স 40, 45, 50 বছর হয়ে গেছে। সুপ্রিম কোর্ট বলে দিয়েছে 2023 সালের মার্চ পর্যন্ত ওভারেজ বলে এখানে কোনো কিছু থাকবে না, যে কোনো বয়সে তারা এখানে সুযোগ দিয়ে দিয়েছে। হ্যাঁ, সুযোগ করে দিয়েছে। হ্যাঁ, তারা ইন্টারভিউ দিতে পারবে। হ্যাঁ, দ্বিতীয় হচ্ছে গ্রেডেশন করা যাবে না। হ্যাঁ, এরা গ্রুপ সি হিসেবে পোস্টে থাকলে গ্রুপ সি পোস্টেই তৈরি করে তাদের দিতে হবে। হ্যাঁ, কিন্তু কোনো অবস্থার মধ্যে ওই শিক্ষক পদে তাদের নেওয়া যাবে, অশিক্ষক যে কোনো পদে তাদের নিতে পারে, তো কোনো বাধা নেই। এটা তো বাধা নেই। হ্যাঁ, সেই সমস্ত জায়গার মধ্যে তাহলে বাধা যেটা হতে পারে, এই যে কলেজে শূন্য পদ পূরণ করে আমরা এদের একটা বিকল্প ব্যবস্থা করব, এখন তো কোনো বাধা নেই। তো কেন আজকে সুপ্রিম কোর্টের জাজমেন্টের এটা গেলে তো এখন সিদ্ধান্ত নিচ্ছে কেন? সাংবাদিকেরা গিয়েছে শিক্ষামন্ত্রীর কাছে যে আমি পরীক্ষা করছি, আমাদের অ্যাডভোকেট জেনারেল পরীক্ষা করছেন, আমাদের যারা আইনি পরামর্শ আছেন তারা দেখছেন, মুখ্যমন্ত্রী এখন কোয়ারেন্টাইনে আছেন। তো এখন তো মুখ্যমন্ত্রী আর কোয়ারেন্টাইনে নাই, তিনি তো মুভ করছেন। আজকেও আমি দেখছি হেলিকপ্টার রেখে যাচ্ছে যে সাবরুম যাচ্ছেন, কি রেলে কি হাসপাতাল। তো তিনি তো অফিস আসছেন, প্রায় গত 5-7 দিন তো অফিস করছেন। তো এই ব্যাপারটা একটা সিদ্ধান্ততে অসুবিধা কি? বাধাটা কোথায়? হ্যাঁ, আপনাদের যাই মনে থাকুক, এই শূন্যপদ পূরণ করতে বাধা যেগুলি হইতেছে সুপ্রিম কোর্ট এগুলি বলে দিয়েছেন। আর আপনাদের কোথাও থেকে কোথাও বলে না এই পোস্ট দিয়ে তুমি পূরণ করতে পারবে না, অশিক্ষক পদ দেখিয়েছ। সব তো পরিষ্কার। কি আছে এখন? আপনার সদিচ্ছার প্রশ্ন। বারবার তাদের সঙ্গে এই সমস্ত করা হচ্ছে, মানে এই ফাঁকি ঝুঁকি এই সমস্ত দেওয়া হচ্ছে। আর কত? আমরা তো বলছি দিন আমরা সব রকমের সহযোগিতা করবো। এরা আত্মহত্যার পথে কতটি ছেলে মেয়ে মারা গেল এখন পর্যন্ত না গিয়ে, আর কত মৃত্যু তাদের ঘটাতে চান আপনারা? এটা পরিষ্কার হওয়া দরকার, মানে সব কিছুর দিক থেকে।
এখন তো সবটাই আমি বলবো সরকারি সদিচ্ছা। হ্যাঁ, এই যা বাধা ছিল সরকারের, সে বাধা তো দূর হয়ে গেছে। কেন? আমরা তো আছি, সরকার যারা বিরোধী আছে, অন্তকে বৃহত্তম পার্টি আমরা যে কোলামেলা করছি, কোনো না কোনোভাবে ওদের যাই বলেছেন, যা কিছু আপনাদের এখন হাতে আছে সবাই জানে, এর মধ্যে থেকে এদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, ব্যবস্থা করুন যত শীঘ্র সম্ভব, আর যাতে এই তাদের আত্মহত্যা করতে না হয়, এই মৃত্যুর হাত থেকে এদের রক্ষা করুন। এই মুহূর্তে সরকারের এটা সবচেয়ে বড় কাজ, বড় দায়িত্ব, এটা পালন করা উচিত। হ্যাঁ, এটা ব্যাপারে কোনো রকমের দুর্বলতা দেখানো তো কোনো প্রশ্নই আসে না। আমরা প্রায় আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, অনেকগুলি বিষয়ে আলোচনা করেছেন। আজকে 24 ঘন্টা বা বেশ কিছুদিন আগে প্রচারে চলে এসেছে বিষয়টা, সেটা হচ্ছে পাওয়ার দপ্তর। হ্যাঁ, পাওয়ারের এই মুহূর্তে 5টা বিভাগকে বেসরকারির হাতে তুলে দেওয়া হয়েছে। আপনি যে কর্মসংস্থানের কথা একটু আগে বলছিলেন, এখন যারা এখানে আছেন ইঞ্জিনিয়াররা, কিছু কিছু মানুষের সঙ্গে কথা বলে যা বোঝা গেল যে তারা নিজেরাই তো নিজেদের চাকরি নিয়ে একটু খুবই দুর্ভাগ্যজনক। এই বিজেপি গভর্নমেন্ট যখন প্রথম টাইমে মোদির নেতৃত্বে সরকার তৈরি হলো, তখন তারা ঠিক করছেন বিদ্যুৎ বেসরকারি হাতে তুলে দেবে। কারণ বেসরকারি হাতে বিদ্যুৎ অলাভজনক ব্যাপার না। আমরা যারা জনমুখী সরকার ছিলাম, আমাদের অনেক ভর্তুকি দিতে হয়েছে মানুষের কাছে বিদ্যুৎ পৌঁছানোর জন্য। হ্যাঁ, সরকার যদি উদ্যোগ না নিত তাহলে জুমিয়ার ঘরে বিদ্যুৎ যেত। এই যে 20 টাকা কোটি জ্যোতি, হ্যাঁ, এই কিলোমিটার পরে কিলোমিটার, এখানে তো লাভ ক্ষতি নিয়ে ব্যবসা করতে বসেনি সরকার। সরকার তো ব্যবসা করার কথা না। এই যে পাহাড় বা অন্য জায়গায় মাটির নিচ থেকে জল তুলে পাইপলাইনে জল দেওয়া, পাওয়ার না গেলে এটা হতো। বা যেখানে নদী আছে, জল বয়ে যাচ্ছে, আবার এখানে যতগুলি নদী আছে সবগুলি আছে বাংলাদেশমুখী, অথচ সেই জল আমরা এখানে মানুষের জন্য সেচ এবং পানীয় জল উভয় ক্ষেত্রে ব্যবহার করতে পারি। বিদ্যুৎ না গেলেও হবে? বিদ্যুৎ ছাড়া এটা হতে পারে? বিদ্যুৎ মানুষের সঙ্গে এটি যে মানে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। হ্যাঁ, নিত্য প্রয়োজনীয় বলতে যে কয়টা জিনিস, এটার সঙ্গে বিদ্যুৎ একটা। এটা তো কোনো অবস্থার মধ্যে কোনো রকম বেসরকারি সংস্থার কাছে যাওয়া উচিত না। সরকার নিজের দায়িত্বে থাকা উচিত এটা। আমরা যখন এই সমস্ত কেন্দ্রীয় সরকার আইন টাইন পাশ করতে যাচ্ছে, আমরা লড়াই করেছি, প্রতিবাদ করেছি, সর্বনাশ করে দিচ্ছে মানে এই সমস্ত আইন কানুন তৈরি করে টরে। তো আমরা যতদিন ছিলাম আমাদের কিন্তু প্রয়োগ করার জন্য কোনো উদ্যোগ গ্রহণ করিনি। সেভাবে মানুষের কাছে যে সুযোগটা আমরা পৌঁছেছি বা বিদ্যুতের যে এটা যাতে মানুষের কাছ থেকে হাত ছাড়া না হয়, তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। শুধু মেইনটেনেন্স না, রাজস্বের ব্যাপারটাও তারা দেখবে বলছে এখন। না, আমি তো যা দেখলাম এটা তো সিরিয়াস। 5টা ডিভিশন, তো 5টা ডিভিশন, তার মধ্যে কোনটা আছে? মোহনপুর আছে, আমবাসা আছে, চণ্ডীপুর আছে, না এই কৈলাসহরে আছে, তারপরে এখানে সাবরুম আছে, আছে এরকম লংথরো, এখানে মনু ডিভিশন, এই সমস্ত আছে, সব আছে। প্রথমত আমি করছি 5টা ডিভিশন কেন? সব না, 5টা ডিভিশন এমন ডিভিশন বাছা গেছে যেখানে গরিব অংশ মানুষের বেশি বসবাস করে। হ্যাঁ, তার সঙ্গে যা ব্লক আছে প্রায় এরকম 20-25টা ব্লক। বলছে 2টা এজেন্সি, একটা উড়িষ্যার, একটা উত্তরপ্রদেশ, তারা আসবে, তারা সরকার থেকে বিদ্যুৎ কিনে নিয়ে যাবে। হ্যাঁ, তারা যেটা ওই ডিস্ট্রিবিউশন সিস্টেম, তো তারা কিনবে, তারপরে মানুষের দরজায় বিদ্যুৎ নিয়ে যাবে। এই সব কিছু ধরেই তো তারা ট্যারিফ ঠিক করবে। ঠিক, তাহলে কি হবে? যে ইউনিট যদি আজকে 3 টাকা হয়, সেই ইউনিট যদি 10 টাকা আসে, কালকে তারা হিসাব করে দেখায়, তাহলে আমাদের কজনই করে বিদ্যুৎ থাকবে? পাহাড়ের সেই জুমিয়ার ঘরে যে বাতিটা জ্বলতো, এখন জ্বলবে? বিপিএলভুক্ত লোক এই শহরেও যারা বাস করে, হ্যাঁ, এই
ইয়েতে শহরের এই শহরতলি এই সমস্ত জায়গার মধ্যে এই সমস্ত গরিব রিক্সা শ্রমিক বা অন্যান্য যারা আছে স্লাম এরিয়া, তাদের ঘরে বিদ্যুৎ জ্বলবে? নতুন পারবে? তাদের পক্ষে সম্ভব হবে? মানে সে সমস্ত দিক থেকে অমানবিক এই সিদ্ধান্ত। বিদ্যুৎ কোনো অবস্থার মধ্যে দেওয়া যায়? এখনো আমরা সরকার বলে এইসব পথ ছাড়ুন। আচ্ছা, টিএসসিএল যেটা হয়েছে এটা দিয়ে চালাচ্ছেন, এটাকে সরকারের প্রতিষ্ঠান, এটা ওটাকে ভিত্তি করে সে কাজ চালিয়ে যান যেভাবে চলছে। হ্যাঁ, সাবসিডি দিতে হবে সরকারকে গরিবের ঘরে বিদ্যুৎ পৌঁছাতে গেলে, ঠিক মতন পানীয় জল দিতে গেলে পরে। আমি অন্য যে সমস্ত সার্ভিস আছে যেগুলি বিদ্যুতের না হলে হয় না, মানে সেই সমস্ত দিক থেকে তো এগুলি সরকারই নিয়ন্ত্রণ করতে পারে। বেসরকারি হাতে দিলে কি অবস্থাটা হবে? সর্বনাশ করে ফেলছে। মানুষের আধুনিক উন্নতির প্রধান অন্যতম মানে হচ্ছে বিদ্যুৎ। হ্যাঁ, আমরা এগিয়ে যেতে চাই, এগিয়ে যাব, এর পিছনে তো কেউ যেতে চায় না। হ্যাঁ, যে জায়গা থেকে আরও কী হবে, তো বিদ্যুৎ ছাড়া এটা হবে? ঠিক, এ তো বেশিরভাগ মানুষকে বিদ্যুৎ থেকে বঞ্চিত করার জন্য এই কাজটা করছে। এটা ভয়ানক। আমরা সেদিনও বলছি, আজকেও বলছি, আজকেও বলবো সরকারের কাছে, এই পথ আমরা পরিত্যাগ করব। যাই এখন আছে এই পরিকাঠামোকে ভিত্তি করে আমরা কাজ চালিয়ে যাব। আমরা একদম শেষ সময় এসে গেছি বাদলদা। আপনাকে পেয়ে গেছি দেখেই লোভ সামলাতে পারছি না। 33টা ভাতার কথা বলা হয়েছিল, সম্প্রতি 15ই আগস্টে মাননীয় মুখ্যমন্ত্রী ডিক্লেয়ার করেছেন যে 3,92,194টা জন যে এই ভাতা পায়, তার সঙ্গে আরও 30,000 যুক্ত হচ্ছে ইত্যাদি করার পরিপ্রেক্ষিতে গতকাল একটা তথ্য বেরিয়েছে যে 8,568 জনকে ভাতা দেওয়া হচ্ছে না, অযোগ্য বলে ডিক্লেয়ার করা হচ্ছে। না না, এই সংখ্যা আরও বেশি হবে। আমি এটা বলছি সিরিয়াস ব্যাপার। এই যে প্রায় 4 লক্ষের মতন আমরা ভাতা দিয়েছি, 33টা ভাতা। হ্যাঁ, 33টা ভাতা, 3,92,000। আমি যেটা দেখলাম, বাদ যে সমস্ত বিদ্যুৎ মানে ইয়েতে পড়ছে জেলাতে, জেলা হিসেবে দেখলে দেখা যাচ্ছে পশ্চিম জেলা 10,000 জন বাদ। হ্যাঁ, তারপরে আছে খোয়াই, এখানে 4,500 মতন, সিপাহী জলা এখানে 4,500। হ্যাঁ, দক্ষিণ জেলা 8,000-এর উপরে, গোমতী 3,500-এর উপরে, তারপরে ধলাই প্রায় 7,000-এর মতন, তারপরে উত্তর ত্রিপুরা এখানেও প্রায় 4,000-এর মতন। হ্যাঁ, এই সব মিলে 49,000-এর উপরে বোধ হয়, 49,272 এরকম। এ তো মারাত্মক ব্যাপার। এদের এই ভাতাটা না পেলে অবস্থা হতো। ইলস্টারে বললো আমরা এই 1,000টাকে 2,000 করবো। হ্যাঁ, আজকে তো দূরেই থাকুক, এখন যারা পেতো এটার উপর বেঁচে থাকতো কোনো না কোনোভাবে। এই অন্তত 1 কেজি 2 কেজি চাল কিনে দিনে কোনো রকমের অনার মৃত্যুর হাত টাকাতে সাহায্য করেছে সে সমস্ত, বা তার যে মাঝে ওষুধপত্র এই সমস্ত সব লাগে, মানে সেই সমস্ত দিক থেকে দারুণভাবে সাহায্য করছিল। আমরা খুশি হতে পারতাম, মানে পারিনি। আমরা 1,200 টাকাকে বাড়াতে বাড়াতে আমরা 1,000 টাকা পর্যন্ত পৌঁছেছিলাম। তারপরে 2,000 বলছিলাম। এটা হলে তো কিছুটা মানে তারা রিলিফ পেত। এখন না গেলে এখন বাদ দিয়ে নতুন তারা ঢুকাবেন। হ্যাঁ, এটা কোন ধরনের কথা? সরকারি চাকরির বাদ দিয়ে বিজেপির লোক ঢুকাবেন? ভোটের আগে তো এই কথা ছিল না। ভাতা বাদ দিয়ে এখন বিজেপির লোককে ঢুকাতে হবে? যাই হচ্ছে তো তাই এসবই হচ্ছে। হ্যাঁ, যা আছে এটাকে ধ্বংস করে নতুন করে এই সমস্ত লোককে এনে এখানে সর্বনাশ করা হচ্ছে। আমি সরকারকে অমানবিক সিদ্ধান্ত, এটা বন্ধ করুন। হ্যাঁ, যারা পেনশন পাচ্ছে কোনো অবস্থায় যাতে তাদের পেনশন বন্ধ না হয়, বরং আপনাদের কমিটমেন্ট ছিল ওটাকে 2,000 করে, সেটা করুন। নতুন যাতে দিতে চান আমরা খুশি হব, দিন না। বেকাররা কাজ দিতে পারছেন না, দিয়েছে না, তার একটা বেকার ভাতা দেন না। একদম। হ্যাঁ, ঠিক, এটা তো কোনো অসুবিধা নেই। ও বয়স টয়স পাড়িয়ে অনেক হয়ে গেছে, চাকরির মানে ভোটের আগে তো এইসব অনেক কথাই বলেছেন, তো এইসব থেকে এখন পিছিয়ে যাচ্ছেন কেন?
এই সর্বনাশগুলি কেন মানুষের জন্য ডেকে আছে? এগুলি যাতে হতে না পারে আমরা গভর্নমেন্টকে বলবো এরকম করতে যাবেন না। কেউ পেনশন যাতে বাতিল না হয়, আমরা সরকারের কাছে এখান থেকে আমি আবেদন করে যেতে চাই। আপনারা অনেকক্ষণ শুনলেন, আমরা একদম শেষ করে আনছি, লাস্ট একটা প্রশ্ন দিয়ে শেষ করব। সাধারণ মানুষ কোভিডে আক্রান্ত হচ্ছেন, অর্থনৈতিক সমস্যা সব মিলিয়ে শ্রীযুক্ত বাদল চৌধুরীর কাছে একটা প্রশ্ন রাখছি, সরকারের কাছে এই সমস্ত কিছু নিয়ে এবং জনসাধারণের কাছে আপনার একটা আবেদন। আমরা যেটা বলছি এবং সবসময় প্রতিদিনই বলছি, এখন সারা বিশ্ব, তার সঙ্গে আমাদের দেশ, আমাদের রাজ্য, আমরা আক্রান্ত। মূল লড়াইয়ের এখন কোভিডের বিরুদ্ধে। সব মানুষকে মানসিকভাবে তৈরি হতে হবে। কোভিডকে প্রতিহত করার জন্য, প্রতিরোধ করার জন্য যা কিছু নির্দেশ আসবে, পরামর্শ আসবে, আমরা একত্রে একসঙ্গে এটাকে মোকাবিলা করার জন্য, যাতে কোভিড আর প্রসারিত হতে না পারে, আর বেশি মানুষ যাতে আক্রান্ত না হতে, একসঙ্গে আমরা ঝাঁপিয়ে পড়ব। আর সরকারের কাছে আবেদন থাকবে, গরিব মানুষের এখনও মুখে অন্ন তোলার যে সুযোগগুলি আছে, অন্তত সেই জায়গাগুলিতে হাত দেবেন না। যাই আছে বাড়াতে পারছেন না, ঠিক আছে, কিন্তু যেটা পাচ্ছিল তারা, সেটাকে কোনো অবস্থার মধ্যে কাটছাঁট করতে যাবেন না, কমাতে যাবেন। আর তৃতীয়, বেকারদের এখন যা অবস্থা চলছে, এখন দিস ইজ হাই টাইম, এদেরও একটা ভাতা কত দিতে পারবেন আলোচনা করে দেখুন, মানে সব মিলে এটাও আপনারা দেখুন। মানে আর 10,323 আমি বলেছি, সুপ্রিম কোর্টের এই রায়ের পরে কোনো দ্বিধাদ্বন্দ্ব কোনো অবস্থার মধ্যে রাখা উচিত না। দ্রুত সিদ্ধান্ত নিয়ে আত্মহত্যার পথ থেকে এদের বাঁচানোর জন্য সরকারকে দায়িত্ব নিতে হবে, সিদ্ধান্ত নিতে হবে। এটা যত শীঘ্র সম্ভব আপনাদের মনের কথা কী আছে এটা সবাইকে জানতে দেন, রাজ্যবাসীকে জানতে দেন। এর সঙ্গে এই রাজ্যের হাজারো লক্ষ মানুষের জীবনযাত্রার বিষয় তার সঙ্গে জড়িয়ে আছে, এবং এটা এই মুহূর্তে যাতে হয় তার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে এমন কোনো কাজ করব না আমরা যাতে কোভিডের চিকিৎসার ক্ষেত্রে কোনো রকম বাধা তৈরি হয়। কোভিডের কাজের মধ্যে ডাক্তার, নার্স বা অন্য প্যারামেডিক স্টাফ বা অন্যান্য যারা কাজ করছেন এই মানুষকে বাঁচানোর জন্য, তাদের মানে দূর থেকে হলো তাদের সাহস যোগান, তাদের উৎসাহিত করুন যে আমরা আপনাদের পাশে আছি, আমরা থাকবো, আপনারা জীবন দিচ্ছেন, জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন, আমরা সেই কাজ চালিয়ে যান। সেই সমস্ত দিক থেকে এখন হইচই করে সব কিছুকে অচল করে দেওয়া এটা সময় না। সেই সমস্ত দিক থেকে সব রকমের সহযোগিতা সরকারের, যদি সরকার এই মানবিক দৃষ্টিভঙ্গিগুলি নিয়ে তারা সিদ্ধান্ত গ্রহণ করেন, কাজ করেন, যদি অন্য কোনো পথ রাস্তা না থাকে কি করবেন? আমরা চাইলেও তো মানুষকে রাস্তা নামার ঠেকাতে পারবো না। মানুষ তার রাগের মানে ক্ষুধার কথা, তার সমস্যার কথা সে বলতেই পারে, এবং সরকারকে সে বিষয়গুলি অত্যন্ত গুরুত্ব দিয়ে যত্ন সহকারে এগুলি দেখা দরকার। ওই এর থেকে যাতে আমরা রাজ্য মানুষ বেরিয়ে আসতে পারি। দীর্ঘক্ষণ আলোচনা হলো, রাজ্য সরকারের কাছে আবেদন, সাধারণ মানুষের কাছে আবেদন, সব আলোচনা করে আপনারা নিশ্চিত হয়েছেন যে কোভিডের লড়াই একসাথে লড়তে হবে। আমাদের চ্যানেল দিন রাতের পক্ষ থেকে সেই আবেদনে রইল। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সমস্ত নির্দেশিকা মেনে চলবেন, এই আশা ব্যক্ত করে আজকের এই অনুষ্ঠান শেষ করছি। সকলকে নমস্কার।